আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা লাইফ সায়েন্স নিউট্রিশন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার সেকেন্ড ক্লাস করব এবং সেই সেকেন্ড ক্লাসে আমরা জানবো পূর্বের ক্লাসের রেস ধরেই আমরা যে সেই যে প্রক্সিমেট যে খাদ্যের উপাদান আর আরেকটা পড়েছিলাম যে প্রোটেক্টিভ উপাদান খাদ্যের। তো প্রক্সিমেট পড়ে নিয়েছি আমরা বা প্রাইমারি উপাদানগুলি পড়ে নিয়েছি। আজকে পড়ব এই যে প্রোটেক্টিভ যে উপাদানগুলি সেইগুলি সম্পর্কে এবং তার খুঁটিনাটি পরীক্ষায় তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন এই জায়গাগুলো থেকে থাকে চোখের সামনে। আজকে আমরা প্রথমেই রেখেছি তোমাদের, দেখো বোর্ডে, সেটা হচ্ছে ভিটামিন। দেখো আমি কিন্তু সায়েন্স এইখানে বাকি অন্যান্য অনেক ছোটোখাটো গল্প সেগুলোকে কিন্তু বাদ দিয়ে এগোচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা একদম সিলেক্টিভ, ওভারঅল পুরো কভার করছি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু সেখান থেকে স্মার্টলি কিছু কিছু জিনিস বাদ দিচ্ছি যেটা এই ক্লাসে আজকে লিখে রেখেছি, কিন্তু যেগুলি আগামীতে কিন্তু আমি এইভাবে বাদ দেবো। তোমাদের মনে হতে পারে যে এই অংশটা তো বাদ পড়লো, এটা বাদ পড়লো, কিন্তু মূল বিষয় যেটা বোঝার সেটা হচ্ছে পরীক্ষায় কোনটা জরুরি বেশি সেই অনুযায়ী এগোবো এই জায়গাটাতে। কমপ্লিট ওয়েতে সায়েন্সের সবই পড়বো, কিন্তু স্মার্টলি কিছু অংশ বাদ দিয়ে দেবো যে জানি ওইভাবে সেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে না, এবং সেটা তোমরা বোঝার চেষ্টা করবে ক্লাসগুলি থেকে যে কিভাবে হচ্ছে সেটা। আজকের ক্লাসে কিছুটা আমি এক্সেসিভ ডাটা নিয়েছি, কিন্তু তোমাদের বলবো যে দেখো এই জায়গাগুলো দরকার পড়ে না, যেটা আগের ক্লাসে হয়তো আমি বেশ সিলেক্টিভভাবে বলে দিয়েছি। হয়তো প্রোটিন সম্পর্কে আরও কিছু বলা যেত, ফ্যাট সম্পর্কে আরও কিছু বলা যেত, কিন্তু আলটিমেটলি প্রশ্ন হয় ওই কয়েকটা পয়েন্ট থেকে। সেই জন্য কিছু জিনিস মাথা থেকে সরিয়ে দিয়ে একদম সিলেক্টিভ একটা কমপ্লিট স্ট্রাকচার বানিয়ে আমরা এগোবো। দেখো আজকের এবার সরাসরি আলোচনায় চলে আসি যে ভিটামিন পড়ছি। দেখো ভিটামিন আমাদের জীবদেহের জন্য অত্যাবশ্যকীয় উপাদান, সেটা প্রথম যিনি বলেছিলেন তিনি হলেন বিজ্ঞানী হপকিন প্রথম। আর এই ভিটামিন নামকরণ কে করেছেন তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে আসছি যে ক্যাসিমির ফ্র্যাঙ্ক এই ভিটামিনের নামকরণ করেছেন। আর এই যে এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, সবার আগে মূল ফোকাস জলে দ্রবণীয় ভিটামিন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তাহলে ওয়াটার সলিউবল হচ্ছে BCP, আর ফ্যাট সলিউবল যদি বলি তাহলে ADEK। কোনটি ফ্যাট সলিউবল নয়, কোনটি ওয়াটার সলিউবল নয়, এইভাবে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করবে। খুবই গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট মাথায় রাখবে। এইবার পরের যে পয়েন্টটা চলে আসি যে ভিটামিনের সিনথেসাইজেশন। তাহলে সিনথেসাইজেশন অফ ভিটামিন সাধারণত উদ্ভিদ দেহে হয়, কিন্তু এই যে কিন্তু বলছি যখন, তবে আমাদের প্রাণী দেহে যদি বলি তাহলে সেখানে যে চারটে ভিটামিনের লিস্ট আমরা পড়বো, যে সংশ্লেষ কোথায় হয়, সিনথেসাইজ কোথায় হয়। দেখো ভিটামিন A বলা হয় লিভারের সংশ্লেষ হয় এবং ক্যারোটিনের দ্বারা। এবার পরে হচ্ছে স্কিন, ভিটামিন ডি এর সিনথেসাইজেশনটা স্কিনের আর্গেস্টেরলে হয়, এবং এখানে যে আর্গেস্টেরলকে আমরা বেসিক্যালি প্রো ভিটামিন বলে থাকি, কারণ ভিটামিনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় বা সহায়তা করে। তো এখানে এই যে ক্যারোটিন, আর্গেস্টেরল, এগুলো কিন্তু প্রো ভিটামিনের উদাহরণ। ওকে, B12 হচ্ছে ইন্টেস্টাইন অন্ত্রে হয় এবং কোলাই ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। আর ভিটামিন সি এর সিনথেসাইজেশন অ্যাড্রিনাল কর্টেক্সে হয়। তাহলে এই চারটে পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। ওকে, এবার নেক্সট দেখো আমরা এই যে এই অংশটা চলে আসি যে আমরা সাধারণত এবার ভিটামিন আসি। এক সেকেন্ড একটু আমরা ক্যামেরাটাকে ঠিক করি। ওকে, তো এবার এই যে ভিটামিনের যে পোর্শন আছে রেটিনল, দেখো ভিটামিন কিছু স্পেসিফিক ভিটামিন পড়বো এবং সেই ভিটামিনের যে অভাবে কি হয় সেটাই বেশি জিজ্ঞাসা করে। ভিটামিন কোন কোন খাদ্যে বেশি পাওয়া যায় এই সমস্ত বিষয় রয়েছে, কিন্তু বেশি ফোকাসটা কি আমরা এই ছবিটার দ্বারা মনে রাখবো যে সরাসরি যদি সিরিয়ালি ভাবি তাহলে ABCDE আর K, এটা মনে রাখা আমাদের কিন্তু খুব সুবিধে। দেখো ভিটামিন A যার রাসায়নিক নাম তোমরা সবাই জানো রেটিনল বা অ্যাজপথেরল, ভিটামিন B1 এর থিয়ামিন, ভিটামিন সি আমরা সাধারণত পেটে গ্যাস হয় সেখান থেকে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, গলায় বেরি হয় সেই অনুযায়ী আমাদের ওইভাবে সিম্বলাইজ করে এখানে মনে রাখা।
ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ই এর হচ্ছে টোকোফেরল, দেখো উপরের টোটা ধরে নিচ্ছি, আর পায়ের পাতা অনুযায়ী হচ্ছে ফাইলোকুইনন। তো এইভাবে আমাদের হচ্ছে রাসায়নিক নামগুলো আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। ভিটামিন এ পেলাম, তাহলে রেটিনল, ভিটামিন বি1 রাসায়নিক থিয়ামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনন। এ তো পেলাম। নেক্সট যে অংশটা এখান থেকে দেখো, ভিটামিন এ যদি বলি কোথায় কোথায় পাওয়া যায়, এই যে পোর্শনটা আমরা দিয়েছি, এখানে এমনভাবে বিষয়টা রয়েছে, থাকে ঠিকই, কিন্তু এটাকে স্মার্টলি তোমরা স্কিপ করেও চলে যেতে পারো। এক ঝলক দেখে নিলে, আর আমাদের সাধারণ কিছু নলেজ রয়েছে কোথায় কোনটা বেশি পাওয়া যায়, একদম জেনারেল নলেজ রয়েছে, সেইটা যদি তোমাদের থাকে তাহলে সরাসরি স্কিপ করলেই হয়। এই যেমন আমরা জানি যে কাঁচা লঙ্কা, লেবু, টমেটোগুলোতে যে ভিটামিন সি বেশি থাকে, এটা ছোটোবেলা থেকে জেনে আসি, সেই জন্য এই জিনিসটা আমি স্মার্টলি স্কিপ করে যাই, ঠিক আছে। তবুও এবার ভিটামিন এ দেখো, দুধ, মাখন, ডিম, লিভার, মাছের তেল এগুলোতে বেশি পাওয়া যায়। ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস, এটা বরং বেশি জরুরি, ওকে। এবং দেখো ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। আর এখানে কোথায় বেশি পাওয়া যায়, চালের খোসা, গম, ওট, ডিম, ইস্ট এই জাতীয় খাবারে বি1 পাওয়া যায়। সি আবার একটু আগে বললাম লেবু, টমেটো, গাজর, সবুজ শাকসবজি, লঙ্কা বা মরিচ বলি যেটাকে, সেগুলোতে পাওয়া যায়। সি এর অভাবে স্কারভি রোগ হয়, এটা বরং বেশি জরুরি, এখান থেকে প্রশ্ন বেশি দেয়। ভিটামিন ডি সাধারণত এই যে বললাম বাচ্চাদেরকে দেখবে সকালবেলা ওই রোদে, হালকা রোদে রেখে তেল মালিশ করা হয়, তার মানে এই যে আমাদের ত্বকের যে আর্গেস্টেরল, সেখানেই কিন্তু ভিটামিন ডি এর সিনথেসাইজেশনটা হয়, স্কিন বেটার হয় আরও। তো এখানে এই যে সূর্যালোকে চামড়ার কোষে তৈরি হয়ে থাকে, এছাড়া লিভার, কিডনি, ডিম এইগুলো খাবারে পাওয়া যায়। এবার এই যে ভিটামিন ডি এর অভাবে রিকেট, অস্টিওম্যালেসিয়া এই জাতীয় রোগ হয়ে থাকে। নেক্সট দেখো আমরা পরেরটায় যাচ্ছি, ভিটামিন, এখান থেকে এইটুকু তোমাদের পড়লেই হয়ে যায়। ভিটামিন ই শাকসবজি, তেল, গম ইত্যাদিতে পাওয়া যায়। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় সেটা বেশি জরুরি, বন্ধ্যাত্ব, অ্যানিমিয়া রোগ হয়। এবার ফাইলোকুইনন এবং ভিটামিন কে, সেটা কোথায় পাওয়া যায়, গাজর, লেটুস, বাঁধাকপি, ডিম, পনির এই খাবারগুলোতে পাওয়া যায়। আর ভিটামিন কে এর অভাবে হ্যামারেজ বলি, যাদের হচ্ছে রক্তক্ষরণ, এবং সেটা তাড়াতাড়ি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেখবে ক্লটিং হয়, সেটা ক্লটিংটা হয় না, হতেই থাকে। তো সেই রোগ হচ্ছে মূলত এই ভিটামিন কে এর ফলে বা কে এর অভাবে হয়। তো এই গেল, এই কটা বললাম। এছাড়া আরও কিছু ভিটামিন তোমরা এখান থেকে পড়বে এবং সেই সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। দেখো একদম বাঁদিকে যদি দেখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভিটামিন 2 বা জি ভিটামিন বলা হয়, যার রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, আর এর অভাবে স্টোমাটাইসিস রোগ হয়, ঠিক আছে। এটা পেয়ে গেলাম। ভিটামিন বি3, যার রাসায়নিক নাম তোমরা সবাই জানো নিয়াসিন, এর অভাবে হচ্ছে পেলেগ্রা রোগ হয়। কোথায় কোথায় পাওয়া যায়, মাংস, লিভার, মাছ ইত্যাদিতে পাওয়া যাবে। এইগুলোকে স্মার্টলি স্কিপ করছি, নর্মালি জিজ্ঞাসা করবে কার অভাবে কোন রোগটা হয়। ভিটামিন বি6 দেখো, পন্টোথেনিক অ্যাসিড বলে এটাকে, এবং মোটামুটি সকল খাদ্যদ্রব্যেই পাওয়া যায়। এটার অভাবে হচ্ছে ডার্মাটাইসিস রোগ হয় স্কিনের। বেসিক্যালি অ্যান্টিভিটামিন কি, এবার প্রোভিটামিন কি আর সিউডোভিটামিন কি, এই তিনটে টপিক তোমাদেরকে মাথায় রাখা দরকার। এখান থেকেও প্রশ্ন আসে ভিটামিন পোর্শন যখন পড়ছি। তাহলে অ্যান্টিভিটামিন কি, ভিটামিনের কার্যকারিতাকে হ্রাস করে বা নষ্ট করে। এরকম দুটো উদাহরণ কি দেখো, পাইরোথিয়ামিন যেটা কিনা বি1 এর ক্রিয়াকে নষ্ট করে, আর একটা হচ্ছে গ্যালাক্টোফ্লাভিন যে কিনা বি2 এর ক্রিয়া নষ্ট করে। এবার প্রোভিটামিন কি বললাম, এই যে ভিটামিনের কার্যকারিতাকে আরও বৃদ্ধি করে, সহায়তা করে। তো সেই রকম দুটো উদাহরণ অলরেডি আমরা এই যে কিছুক্ষণ আগে পেয়েছিলাম, ক্যারোটিন আর আর্গেস্টেরল। তো এই গেল হচ্ছে আমাদের প্রোভিটামিন। সিউডোভিটামিন কি, একদম ভিটামিনের মতন থাকে, ছদ্ম ভিটামিন বলি আমরা। তাহলে এইটা যদি উদাহরণ বলি তাহলে মিথাইল কোবালামিডন, ভিটামিন বি12 এর ছদ্ম ভিটামিন। তো এই গেল হচ্ছে আমাদের ভিটামিন পোর্শন পড়লাম আমরা। কিন্তু আরও একটা পার্ট রয়েছে যেটা বলেছিলাম খনিজ, সেই খনিজ অংশটা এবার আমরা আলোচনা করবো। একই রকম অ্যাপ্রোচ থাকবে পড়ার। দেখো এখানে সিম্পলি কার অভাবে কি হয়, কোন খাবারে এর পরিমাণটা বেশি পাওয়া যায়, এই হচ্ছে মূল বিষয়। চোখের সামনে তোমাদের একটা একেবারে সুন্দর স্ট্রাকচার করে দিয়েছি আমি, তোমরা এইভাবে যদি করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা সুবিধে পাবে, তাড়াতাড়ি পড়া হবে। দেখো প্রথমেই যে খনিজটার কথা আমরা বলছি সেই খনিজটা হচ্ছে আয়রন বা লোহা। এটা সম্পর্কে এমন
কোনো তথ্য নেই সাধারণত, আমরা জানি না, তবুও শর্টে দেখো সিম্বলটা অলরেডি লিখেছি আমরা। এবং উৎস কি, মাংস, ডিম, শস্যাদি, শাকসবজি সব থেকে বেশি পাওয়া যায়। এবার দেখো এই অংশটার থেকে বেশি জরুরি, এটা আমরা থাকে স্কিপ করবে স্মার্টলি, আজকে শুধু দেখিয়ে দিলাম তোমাদের এর পরের ক্লাসগুলো, এই অর্থে আমি তোমাদের স্কিপ করবো যে পরীক্ষায় কি দেয় সেই অনুযায়ী এগোবো আমরা, সেই অনুযায়ী স্ট্রাকচারটা সাজাবো। এবং সব থেকে বেশি পাওয়া যায় আটে, ঠিক আছে? এটা হচ্ছে হিমোগ্লোবিন এবং তার সঙ্গে সাইটোক্রোমের উপাদান, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এর অভাবে ক্লোরোসিস এবং অ্যানিমিয়া রোগ হয়। প্রতিদিন মানুষের দরকার 10 থেকে 12 গ্রাম। রক্তে স্বাভাবিক মাত্রা হচ্ছে সবাই আমরা জানি 14.5, এবং সেটা সিচুয়েশন অনুযায়ী এবং মানুষের যে বিভিন্ন জৈবিক দশা সেই অনুযায়ী আবার কিন্তু কম বেশি হয়। এখানে একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলা হচ্ছে। এর আরবিসি, যকৃৎ, প্লীহাতে সঞ্চয় হয়। তো এইটুকু কথা আয়রন থেকে একদম স্পষ্ট, পরীক্ষায় যা জিজ্ঞাসা করবে ঘুরে ফিরে এখান থেকেই জিজ্ঞাসা করে। দেখো ক্যালসিয়াম সিম্বল দিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে? এইটা একটু মনে রাখবো, কঠিনতম প্রশ্ন আসে, ঠিক আছে? প্রাণীকুল কী রূপে গ্রহণ করে সেটা একটু আমাদের সিম্বলিক্যালি জিজ্ঞাসা করবো, এটা যেন তোমাদের মনে থাকে। উৎস দুধ, শস্য, পনির আবার একই রকম, এইটা আমরা বেশি মনে রাখবো। বেশি প্রাপ্য হচ্ছে রুই মাছ। অস্থিতে আমাদের সঞ্চয় হয় এবং এর অভাবে রিকেট, অস্টিওম্যালিসিয়া। এর আগে আমরা ভিটামিন ডি এর অভাবে রিকেট, অস্টিওম্যালিসিয়া হয়, সেটা জেনেছি আমরা। আর যদি খনিজ বলি তাহলে খনিজ হিসাবে গুরুত্ব হচ্ছে ক্যালসিয়ামের দরকার ভীষণভাবে আমাদের, না হলে রিকেট, অস্টিওম্যালিসিয়ার প্রভাব এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে। আয়োডিন, এই কারণে দেখবে বয়স্ক মানুষের একটা বয়সের পর থেকে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যেতে বলেন, কারণ আমরা সেই পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার, খাদ্যদ্রব্য এখন আর গ্রহণ করি না। এত বেশি মানে একদম রাসায়নিক সার দিয়ে তৈরি খাবার আমরা গ্রহণ করছি, যার ফলে এখন হচ্ছে চরমতম সমস্যা। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই একটা বয়সের পর থেকে এই ক্যালসিয়াম জনিত সমস্যায় ভোগেন। তো এবার নেক্সট হচ্ছে আয়োডিন। আয়োডিনের উৎস নিয়ে এবার আর বলবো না। আয়োডিন হচ্ছে বেসিক্যালি থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান। লাইফ সায়েন্সে আমরা হরমোন পড়বো, সেখানেও পাবো। এর অভাবজনিত ফল আমরা গলগণ্ড, ক্রেটিনিজম। ফসফরাস এবার পরের পয়েন্ট দেখো। ফসফরাস আমরা সবাই জানি দাঁত, হাড় এগুলি তৈরিতে সহায়তা করে। গাছের পাতা নীল হওয়ার কারণ উদ্ভিদের এই ফসফরাসের অভাবে গাছের পাতা নীল হয়। নেক্সট এখানে ছোট্ট করে জানছি সালফার, ঠিক আছে? বিভিন্ন খাদ্যের প্রোটিনের সঙ্গে মিশে থাকে সালফার, মূলত বিভিন্ন খাদ্যের সকল প্রোটিন জাতীয় খাবারের মধ্যেই বেসিক্যালি কিন্তু সালফার। তবে এই সালফারের একটা গুরুত্বপূর্ণ কাজ, অ্যামাইনো অ্যাসিড ফর্মেশনে সহায়তা করে। অভাবে আমরা পাবো হচ্ছে প্রোটিন মেটাবলিজমে, আমাদের প্রোটিন হজমে অসুবিধা হয়, ওকে, এর অভাবে। এবার নেক্সট সোডিয়াম পড়ছি আমরা। এবার এই সোডিয়ামটাকে আমরা একটু তোমাদের স্ক্রিনের সামনে পুরোটাকে স্পষ্টভাবে রাখি, তাহলে তোমাদের লিখতেও সুবিধা হবে। কারণ সায়েন্সের যে পোর্শনটা পড়ছি এখনো পর্যন্ত আমরা, দেখো খুব টেনশনের কিছু নেই যে এখানে তো মানে প্রচুর যে কনসেপচুয়ালি মাথার মধ্যে নিতে হচ্ছে অঙ্কের মতন বিভিন্ন থিওরি বা কীভাবে করবো ক্যালকুলেশন করতে হচ্ছে, তা নয়। ওভারঅল নিয়ে একটা ডাটাবেস পড়াই লাইফ সায়েন্সের সব থেকে কিন্তু বেশি বলতে পারি আমরা। দেখো সোডিয়ামের উৎস আমরা সবাই জানি লবণ, কিন্তু এই সোডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের যে স্বাভাবিক যে সংকোচন প্রসারণ সেইটাকে সহায়তা করে। এর অভাবে কিন্তু রক্ত পাতলা হয়, যেটাকে রক্তের নিম্নচাপ দেখা দেয়, এবং যার ফলে কিন্তু স্নায়বিক বিশৃঙ্খলা দেখা যায়। বয়স্কদের ক্ষেত্রে এটা খুব প্রায়ই হয়, দেখা যায়, ঠিক আছে? আবার বয়স্কদের একটা ব্যাপারও রয়েছে যে আমাদের যে শিরা উপশিরাগুলি রয়েছে সেখানে ব্লাডের ফ্লোটা যেটা থাকে সেই ফ্লোটা কিন্তু ততটা মানে তরলতাটা ততটা থাকে না, যে কারণে দেখবে সেই তরলতা বজায় রাখার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ, ইকোস্পিরিন এই জাতীয় ওষুধ খাওয়ানো হয়, ঠিক আছে, যাতে স্বাভাবিক তরলতা বজায় থাকে। আবার লবণের অভাবেও কিন্তু আমাদের এই কারণেই বলা হয় যে রক্তে নিম্নচাপ সৃষ্টি হয় এবং যার ফলে স্নায়বিক বিশৃঙ্খলা দেখা দেয়। দেখা হলে এর কারণেই ওই বলি না, সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি দেখা দিলেই মানুষ একটুতেই কান্না করে, একটুতেই হাসছে, এই বিষয়গুলি থাকে, খিটখিটে হয়ে যায়, ঠিক আছে? তো এই গেল ম্যাগনেশিয়াম হচ্ছে উৎস শস্যাদি, সবুজ শাকসবজি। এর অভাবে মেটাবলিক অনিয়ম, স্নায়বিক বিশৃঙ্খলা এগুলি দেখা যায়। কোবাল্ট যদি মনে রাখি, শুধু এটাকে লিখছি এই কারণেই, কারণ আমরা অ্যানিমিয়ার কারণ হিসাবে হয়তো একটাই জানি, কিন্তু অ্যানিমিয়ার কারণ হিসাবে তোমাদের মনে রাখতে হবে যে অ্যানিমিয়ার কারণ কিন্তু এতগুলি: তামা, লোহা, কোবাল্ট, দস্তা। এর অভাবে কিন্তু পরিপূর্ণরূপে অ্যানিমিয়া হয়,
ঠিক আছে? যখন অপশানগুলি সবগুলি থাকবে তখন ওপরে সবকটি অপশান থাকলে সেইটাতে আমাদের আগে টিক করতে হবে, নাকি প্রথমেই আমি একটা উত্তর করে দিয়ে চলে এলাম, তা কিন্তু নয়। ঠিক আছে? তাহলে কোবাল্ট হচ্ছে, দেখো মূলত ভিটামিন বি 12, এইটা তোমাদের পরীক্ষায় কঠিন প্রশ্ন হিসেবে থাকতে পারে যে ভিটামিন বি 12 প্রধান উপাদানই হচ্ছে কোবাল্ট, এর অভাবে রক্তাল্পতা হয়। এবং শেষ যে খনিজটা আমরা আজকে পড়বো সেটা হলো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ আছে শুকনো ফল, চা, মানে এই যেগুলো শুকনো, দেখো কিশমিশ যে আমরা খাই, তো সেইটার মধ্যে পাওয়া যায়। তো শুকনো ফল, চা, শাকসবজি, এমনি সাধারণ ফল সেটাতেও পাওয়া যায়। এর অভাবে কি হাড়, কার্টিলেজ, কানেকটিভ টিস্যু এগুলোর অনিয়মিত বৃদ্ধি ঘটে। যদি ঠিকঠাক না থাকে তাহলে বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। তো এই গেল হচ্ছে আমাদের আজকের লাইফ সায়েন্সের নিউট্রিশন চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। তোমরা পুরোটাকে দেখো, দেখে পজ করে স্ক্রিনশট নিয়ে পুরোটা পয়েন্ট ওয়াইজ লিখে নাও। দেখবে সায়েন্সের প্রিপারেশন একদম সহজ হয়ে যাবে তোমাদের কাছে এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।